সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপা জয়ের লক্ষ্য জামাল ভুঁইয়াদের। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে মেসির পিএসজি ও ম্যানচেস্টার সিটি। আলাদা ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামে বাংলাদেশ এ দলকে 248 রানের টার্গেট দিয়েছে বিসিবি এইচপি দল। টি-20 বিশ্বকাপ দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন এ ম্যাচে। এবং বিসিবি নির্বাচনে 23 পদে 32 জন জমা দিয়েছেন মনোনয়নপত্র। চট্টগ্রামে একাডেমি করার প্রতিশ্রুতি আকরাম খানের। আঞ্চলিক ক্রিকেটে জোর দুর্জয়ের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আজ দুপুরে মালদ্বীপে যাবে বাংলাদেশ দল। এর আগে আসরের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাফুফে। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের। ফিফার ছাড়পত্র না পাওয়ায় কপাল পুড়েছে তার। দলে নতুন মুখ আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, বাদ পড়েছেন 4 জন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দলে ঠাঁই হচ্ছে কাদের, এ নিয়ে দিনভর উত্তাপ ছিল ফুটবল পাড়ায়। 27 জনের মধ্যে 23 সৌভাগ্যবান ফুটবলার কারা হচ্ছেন। অবশেষে সন্ধ্যার পর সাফ জয়ের মিশনে যাওয়া সৈনিকদের নাম প্রকাশ করলেন অস্কার ব্রুজন। 27 জনের দলে ঠাঁই পাওয়ার পর থেকেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন বুনছিলেন নাইজেরিয়ান এলিটা কিংসলে। কিন্তু ফিফার ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত কপাল পুড়েছে 31 বছর বয়সী এই ফুটবলারের। নাইজেরিয়ান তারকাকে নিয়ে ফরোয়ার্ডদের গোল না পাওয়ার দীর্ঘদিনের খরা কাটাতে চেয়েছিলেন ব্রুজন, কিন্তু শেষ পর্যন্ত ফিফার সবুজ সংকেত না পাওয়ায় বৃথা গেছে বাফুফের চেষ্টা। কিংসলেকে ছাড়া ব্রুজনের আক্রমণ ভাগের সুযোগ পেয়েছেন বিপ্লু আহমেদ, সুফিল, ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা ও জুয়েল রানা। মাঝ মাঠে আছেন আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদুদ্দিন, জামাল ভুঁইয়া ও রাকিব হোসেন। রক্ষণে জেমির মতো ব্রুজনেরও আস্থা বিশ্বনাথ, তপু, তারিক কাজী, রহমত মিয়া, রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়ের ওপর। দলে একমাত্র নতুন মুখ হৃদয় তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ হয়ে 2018-19 মৌসুমে আবাহনীতে নাম লেখান। বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। গোলপোস্টের অতন্দ্র প্রহরীর নামের তালিকায় 3 জনকে রেখেছেন ব্রুজন। জিকো, শহীদুলের সঙ্গে আছেন আশরাফুল ইসলাম রানা। 27 জনের দল থেকে আরও বাদ পড়েছেন মানিক মোল্লা, ডিফেন্ডার আতিকুজ্জামান ও মেহেদি হাসান। সাফ চ্যাম্পিয়নশিপের 13তম আসর শুরু হবে শুক্রবার। প্রথম দিনেই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এর আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। হঠাৎই পাওয়া দায়িত্বের আগ থেকে বেশ কয়েকবার সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন অস্কার ব্রুজন। এবারেরটা একেবারে অপ্রত্যাশিত। সাফের জন্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় বাফুফের সভাপতির সাক্ষাৎ। সেখানে কোচের কাছ থেকে দলের সবশেষ অবস্থার খোঁজ নিয়েছেন ফেডারেশন কর্তা। মাঠে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করলেও কথাবার্তায় বরাবরই রক্ষণাত্মক অস্কার ব্রুজন। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনও উচ্চাসা শোনা যায়নি কোচের কণ্ঠে। এদিনও পুরনো কথাই শুনিয়েছেন। ভালো খেলার প্রত্যাশা তার, কিন্তু আত্মবিশ্বাস নেই শিরোপা জয়ের বিষয়ে। I cannot promise results or trophies, but I can promise that the boys are ready to start performing in a different way, implement a new idea. There is a lot of work we have to do, but I can say that after 3 days of practice, the most important is that the group of players and coaches, we are in a perfect bonding and understanding. We are pushing together to make it happen. মাত্র 4 দিনের অনুশীলন পুঁজি করে মালদ্বীপ মিশনে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ সময়ের প্রস্তুতিতে যে সুফল এসেছে তাও বলা যাবে না। তবে এবার ফুটবলাররা আত্মবিশ্বাসী। কঠোর পরিশ্রম পুঁজি করে শিরোপা জেতার প্রত্যয় অধিনায়কের। Last few practice sessions we've been working very hard. As coach mentioned, the players, we want to do our best and we want to show that we can do something in this tournament, and hopefully we will do something in this tournament. The players is a good group, and
as coach said, also we are confident that we can do something. Of course, our goal is to be the champion, but we have to take one match at a time. সাফে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। সেখানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ইতিবাচক শুরুর লক্ষ্য লাল সবুজদের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কিছুক্ষণ পর মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিমুল। বুমো, এরই মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করার লক্ষ্যে কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে। আমরা এসে কিন্তু আসলে ফুটবলারদের সাথে কথা বলেছি এবং কোচের সাথে কথা হয়নি, তিনি গতকালকে কথা বলেছেন, যে কারণে বিধায় আজকে কথা বলেননি। 4 ঘন্টার একটি সফর, তারপরে কিন্তু সরাসরি পৌঁছে যাবে মালদ্বীপে এবং কি মালদ্বীপে যাওয়ার পরে যে কার্যক্রম রয়েছে সেটি হচ্ছে যে কোভিড টেস্টের পরে যদি নেগেটিভ হয় সবাই কিন্তু সরাসরি অনুশীলন করতে পারবে। সেই প্রেক্ষিতে কিন্তু আগামীকাল থেকে বাংলাদেশ দলের অনুশীলন করার অনুমতি রয়েছে, যেটি আসলে যে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের করোনা প্রোটোকলের যে বিষয়টি ছিল যে আসলে ফুটবলার যারা রয়েছে তাদেরকে আসলে কোয়ারেন্টাইনের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের মধ্যে যেতে হবে না, শুধু নেগেটিভ রেজাল্ট নিয়ে গেলেই তারা অনুশীলন শুরু করতে পারবেন। সেই দিক থেকে কিন্তু কালকে থেকে অনুশীলন শুরু করবে। তার আগে জাতীয় দলের যে অধিনায়ক তিনি কিন্তু কথা বলেছেন, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলছিলেন যে আসলে আগের কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে ভাবতে চান না। এবার নতুন একটি সফর এবং নতুন একটি মিশন, যে মিশন থেকে আসলে বাংলাদেশের জন্য একটা সুখবর নিয়ে আসতে চান। কোচ অস্কার ব্রোজনের সাথে খুব অল্প সময় কাজ করেছেন। জামাল ভুঁইয়া যেটা বললেন যে আসলে বেশ কিছু বিষয় আসলে কোচও তার কাছ থেকে জেনেছেন এবং তিনিও কোচকে বলেছেন। আরেকটা সবচেয়ে সুবিধার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অস্কার ব্রোজন দীর্ঘদিন কিন্তু মালদ্বীপে কাজ করেছেন, যে কারণে কিন্তু তিনি মালদ্বীপের বিভিন্ন মাঠ থেকে শুরু করে প্লেয়ারদের সম্পর্কেও জানা রয়েছে, সেই কারণে তিনি একটা সুবিধা দেখছেন এখানে। তাছাড়া কোচ পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিও যাচ্ছেন এখানে। এইখানে একটা কিন্তু রয়েছে যে কোচ কিংবা টেকনিক্যাল ডিরেক্টর কারা আসলে ডাগ আউটে থাকবেন সেই বিষয়গুলো নিয়ে একটু জটিলতা রয়েছে, সেটা আসলে সময়ের সাথে হয়তো জানিয়ে দেওয়া হবে আসলে কারা মূলত ডাগ আউটে বাংলাদেশের দলের দায়িত্বে থাকবেন। তো মোমো, আমার কাছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফের উদ্দেশ্যে মালদ্বীপে যাত্রা এই ছিল সবশেষ খবর। ফিরছি আপনার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন জাতীয় ফুটবল দলের মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রার সবশেষ খবর। স্পট ফিক্সিং এর অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘ ও দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তা কমিয়েছে আপিল কমিটি। তবে ক্লাবটির কর্মকর্তাদের দেয়া শাস্তি বহাল রাখা হয়েছে। এর আগে স্পট ফিক্সিং এর অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘকে 5 লাখ টাকা জরিমানা ও 2 বছর প্রথম বিভাগে খেলা বাধ্যতামূলক করে সিদ্ধান্ত দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। তবে আরামবাগের আবেদনের প্রেক্ষিতে জরিমানা 5 লাখ টাকা বহাল রাখার সঙ্গে উপরের বিভাগে প্রমোশনের সুযোগ রাখা হয়েছে। এদিকে ক্লাবটির কয়েকজন ফুটবলারকে বাফুফে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করলেও এবার আবেদন করায় ফুটবলারদের 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘকে প্রথম বিভাগে নামিয়ে দিয়ে তাদেরকে সেখানে 2 বছরের জন্য আরামবাগ ক্রীড়া সংঘের প্রথম বিভাগে খেলার যে বিষয়টি বাধ্যতামূলক ছিল, সেখান থেকে অ্যাপিল কমিটি সকল বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে সেই বাধ্যতামূলক 2 বছর প্রথম বিভাগে খেলার বিষয়টাতে তারা রহিত করে। অর্থাৎ হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ প্রথম বিভাগেই খেলবে, বাট সেখানে যদি তারা ভালো রেজাল্ট করতে পারে সামনে যেমন প্রমোটেড হবে, বা রেজাল্ট যদি খারাপ হয় তারা ডেলিগেটেড হবে প্রথম বিভাগ থেকে। এই বিষয়টা যেমন তারা ডিসিশন নিয়েছে, এই একটা বিষয়, এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে আমাদের সকল খেলোয়াড়দের শাস্তিটা আসলে 1 বছর করা হয়েছে। পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ রাতে পোর্তোর মাঠে আতিথ্য নেবে লিভারপুল। এই মুহূর্তে লিসবনে আছেন আমাদের সহকর্মী তারেকুল হাসান আশিক। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক। মোমো, ইউরোপের শীতের হিমের হাওয়া বইতে শুরু করলেও কিন্তু ফুটবল অঙ্গন কিন্তু আবার জমে উঠেছে, কারণ আজকে থেকেই শুরু হচ্ছে ইউরোপের অন্যতম জনপ্রিয় ফুটবলের আসর চ্যাম্পিয়ন্স লিগ। এবং আজকের ম্যাচগুলির কথা যদি আমরা বলি তাহলে আজকের এই যে কয়েকটি ম্যাচ রয়েছে, আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলের খেলা রয়েছে। যেরকম আজকে বার্সেলোনার খেলা রয়েছে, সেখানে মেসিবিহীন বার্সেলোনার দর্শকরা
কতটুকু উপভোগ করবে সেটাও দেখার বিষয়। সেই একই সাথে আমরা জানি আজকে সেখানে বার্সেলোনার প্রতিপক্ষ যখন বায়ার্ন মিউনিক, তখন সেই খেলাটি নিয়ে দর্শকের আগ্রহ নিশ্চয়ই রয়েছে। তারপরেও যেখানে মেসি নেই সেখানে আসলে বার্সেলোনার সমর্থকরা কিভাবে আসলে এই ম্যাচটিকে নেবেন সেটি দেখার বিষয়। ঠিক একই রকম ভাবে আমরা জানি যে আজকে ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে, তার পাশাপাশি বর্তমান যে চেলসি খেলাও রয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন। তো সবকিছু মিলিয়ে প্রথম দিনেই কিন্তু বেশ কিছু রোমাঞ্চ অপেক্ষা করছে দর্শকদের জন্য, এবং ইউরোপের দর্শকরাও একটি নির্দিষ্ট সময় কিন্তু একটা বিরতির মধ্যেই ছিলেন বলা যায়। খুব বড় টুর্নামেন্ট ছিল না, সেই জায়গা থেকে আজকে নতুন করে আমরা জানি যে এই গ্রীষ্মের শেষ পর্যায়ে এসে এই ফুটবলের জন্যই তারা অপেক্ষা করে থাকেন, কারণ হচ্ছে শীতকালে বিনোদনের খুব একটা বেশি সুযোগ হয়ে ওঠে না ইউরোপে। তো এই চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরেই কিন্তু পুরো ইউরোপের যে অঙ্গন সেটি আবার জমজমাট হয়ে ওঠে। তো এরই মধ্যে আমরা জানি যে প্রত্যেকটি দলে কিন্তু বেশ কিছু রকম পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনগুলো নিয়েই কিন্তু যে দলগুলি এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে। এবং আপনি জানেন যে আজকে যে খেলাটি রয়েছে বা প্রথম যে ম্যাচটি বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের, সেই ম্যাচটিকে ঘিরেই দর্শকদের বেশি আগ্রহ রয়েছে। তারপরে পর্তুগিজ সমর্থকদের আগ্রহের জায়গাটা রয়েছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচকে ঘিরে, কারণ সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আজকে কিন্তু দলে রয়েছেন, যদিও কাভানি খেলতে পারছেন না সেই ম্যাচটিতে। এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে ইউরোপিয়ান যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে আগ্রহের কথা জানিয়েছেন যে তারা আসলে এইবার যেরকম গত বছর অল ইংলিশ ফাইনাল যেটি দেখেছে, তারা আসলে এবার একটু পরিবর্তন চান, কারণ বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে যে বিভিন্ন দল এই চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু রাজ করেছে। ঠিক একই রকম ভাবে পরিবর্তনটা দর্শক পছন্দ করেন। তো সেই দিক থেকে এবারও চ্যাম্পিয়ন্স লিগ খুব জমজমাট হবে বলেই দর্শকরা মনে করছেন। তো এই ছিল আসলে মোমো পর্তুগাল থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু পরবর্তী উন্মাদনার সবশেষ খবর। মোমো। চ্যাম্পিয়ন্স লিগ এবং পোর্তো লিভারপুলের ম্যাচ নিয়ে সবশেষ খবর জানাতে পর্তুগালের লিসবন থেকে এতক্ষণ সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। চট্টগ্রামে 4 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ এ দল ও হাই পারফরম্যান্স ইউনিট। ম্যাচের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ এ দল ও এইচপি দলের মধ্যে আজকে 3টি ওয়ানডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে এ দল ব্যাটিং করছে এবং তারা 249 রানের জয়ের লক্ষ্য নিয়েই কিন্তু ব্যাট করছে। এর আগে আমরা দেখেছি এইচপি দল ব্যাটিং করেছিল এবং তারা 248 রান সংগ্রহ করেছিল 60 উইকেট হারিয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যে 3 ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ক্রিকেট প্রেমী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই খেলার প্রতি থাকছে আজকে কিন্তু বিশেষ দৃষ্টি। তার কারণ হচ্ছে টি-20 বিশ্বকাপ খেলতে ওমানে উড়ে যাওয়ার আগে সিরিজের প্রথম 2টি ম্যাচে এই দলের হয়ে খেলবেন জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম। কিছুক্ষণ পরে হয়তো যদি উইকেট যায় তাহলে ব্যাটিং করতে নামবেন। সেক্ষেত্রে সৌম্য সরকার, আমিনুল ইসলাম, বিপ্লব আর শামীম পাটোয়ারিও কিন্তু দলে রয়েছেন। সেক্ষেত্রে বিপ্লব বিশ্বকাপের জন্য ঘোষিত 15 জনের দলের যে সদস্য, সেই সদস্যের মূল দলের সদস্য নন, তাকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে এবং মূল দলের সঙ্গে ওমান সফর করবেন তিনি। এই 2টি ম্যাচেই ব্যাট পেছে থাকা মুশিকে ঘিরেই কিন্তু রয়েছে যত আগ্রহ। বিশ্বকাপ স্কোয়াডের যে কয়জন এই সিরিজে খেলুক, তারা প্রথম 2টি ম্যাচে কিন্তু খেলবে, যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে আজ এবং এর পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। শেষ ম্যাচ 2 অক্টোবর। টি-20 বিশ্বকাপ খেলতে 3 অক্টোবর ওমানের উদ্দেশ্যে কিন্তু দেশ ছাড়বে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট দল। মুশফিকুর রহিমও কিন্তু মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের প্রতি কিন্তু এই ম্যাচে সবার আসলে নজর থাকবে, যার কারণ হচ্ছে টেস্ট এবং ওয়ানডেতে সমানে আলো ছড়ানো মুশি টি-20 পারফরমেন্স নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত রয়েছে নির্বাচকরা, যে কারণে আজকের ম্যাচে মুশফিক কেমন খেলে সেটি কিন্তু এখন অনেকটাই দেখার বিষয়। তবে এই দলের নেতৃত্বে আজকের খেলায় আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক এবং এইচপি দলের নেতৃত্বে আছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। আজকে সকালে যখন এইচপি দল ব্যাটিং করছে সেক্ষেত্রে তানজিদ হাসান অসাধারণ একটি ইনিংস খেলেছে। আমরা দেখেছি 81 রানের একটি আলো ঝলমল ইনিংস তিনি খেলেছেন। পারভেজ হোসেন বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনি, তিনি 3 রান সংগ্রহ করেছেন। মাহমুদুল হাসান জয় আমরা দেখেছি অসাধারণ শুরু করেছিলেন তিনি, কিন্তু বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনি, তিনি 38 রান সংগ্রহ
করেছে। সাদাত হোসেনের কথা না বললেই নয়, অসাধারণ কিছু দৃষ্টিনন্দন শট কিন্তু তিনি মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে খেলেছেন, সেক্ষেত্রে তিনি অসাধারণ একটি ইনিংস খেলেছেন। তবে তৌহিদ হৃদয় 9 রান সংগ্রহ করেছেন এবং আকবর আলী 28 রান সংগ্রহ করেছে। এবং বোলারদের ক্ষেত্রে রুবেল হাসান কোনো উইকেট পায়নি, শাহাদুল ইসলাম একটি উইকেট পেয়েছেন, কামরুল ইসলাম একটি উইকেট পেয়েছেন এবং মোসাদ্দেক 2টি উইকেট পেয়েছেন। সেক্ষেত্রে বলা যায় আজকের যে খেলা এই মুহূর্তে ব্যাটিং করছে এই দল এবং তারা 249 রানের জয়ের লক্ষ্যেই ব্যাটিং করছে। আমরা জানি চট্টগ্রামের সাগর পাড়ের যে স্টেডিয়াম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু আসলে প্রচুর রান হয়। সেক্ষেত্রে ক্রিজে টিকে থেকে যদি খেলতে পারে সেক্ষেত্রে আসলে যারা ভালো খেলবে তারাই কিন্তু এই ম্যাচে জয় পাবে, সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। তো এই মুহূর্তে 249 রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করছে এই দল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। বাংলাদেশ এ দল ও হাই পারফরমেন্স ইউনিটের ওয়ানডে ম্যাচের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে 23 পদের জন্য মনোনয়ন নেয়া 32 জনই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, জানিয়েছেন বিসিবি নির্বাচনের প্রিজাইডিং অফিসার SM কবিরুল হাসান। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 প্রার্থী। পুনরায় নির্বাচিত প্রার্থীরা কাজ করতে চান নতুন উদ্যমে, নতুন মেয়াদে নির্দিষ্ট কিছু পরিকল্পনা ধরেই এগোতে চান তারা। সঙ্গে বোর্ডের সম্ভাব্য নতুনদের আশাটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিসিবি নির্বাচনে গেল দুবারের তুলনায় এবার মিলছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। ভোট যুদ্ধ হবে 3 ক্যাটাগরিতেই। মনোনয়ন জমা দেওয়ার দিন ক্রিকেট বোর্ড কার্যালয়ে উৎসবের আমেজ। 3 ক্যাটাগরিতে মনোনয়ন তুলেছিলেন 32 জন প্রার্থী, জমা দিয়েছেন সবাই। তবে এখনও আছে প্রত্যাহারের সুযোগ। গুঞ্জন আছে ক্লাব ক্যাটাগরিতে হয়তো কমবে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। তবে এরই মধ্যে ক্যাটাগরি 1 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 জন। পুনরায় নির্বাচিত হওয়ার আনন্দ আছে, আছে নতুন উদ্যম। সবার মুখেই ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি। একটা একাডেমি করার আমাদের প্ল্যান ছিল এবং গত কোভিডের জন্য আমরা অনেক পিছিয়ে গেছি, বাট ইনশাল্লাহ এটা আমরা হয়তো বা যদি সিচুয়েশন ভালো থাকে আমরা এই কিছুদিনের মধ্যে আমাদের কার্যকলাপ আমরা শুরু করতে যাচ্ছি। সেটা অলরেডি আমার আর আজম ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। এটাতে চিটং এবং চিটং ডিভিশনে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা প্লেয়ারদেরকে ভালো, যারা ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে ওদেরকে নিয়ে আমরা ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমার প্রত্যাশা থাকবে এবং আমরা চেষ্টা করব যাতে যত দ্রুততম সময়ের মধ্যে একটা ইজিএম করে আমরা রিজিওনাল ক্রিকেটটা আমরা চালু করতে পারি। আমি এই ব্যাপারে ইতিমধ্যে আমরা গত বোর্ড সভায় আসলে আমাদের এই ব্যাপারে অনেক কথা হয়েছে। আশা করি সকলের সহযোগিতা এবং নতুন যে বোর্ড আসবে সেই বোর্ডটা প্রথম যে কাজগুলো করবে তার মধ্যে রিজিওনাল ক্রিকেট হবে অন্যতম। বিভাগের যত ডেভেলপমেন্টের যা আছে আমি সেটার জন্যই কাজ করব বাস, এবং যাতে ক্রিকেট খেলা আরও উন্নতি হয়। নির্বাচনের 3 ক্যাটাগরিতেই সম্ভাবনা আছে নতুন প্রার্থী জয়ী হবার। নতুনদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। অনেকেই অর্গানাইজার, সুতরাং যারা অর্গানাইজার তারা যদি মনে করে তারা বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করতে পারবে সেজন্য তারা আসতে চাচ্ছে, এটা তো আমরা ডেফিনেটলি তাদের আমরা ওয়েলকাম জানাবো। নট অনলি সবাই বাংলাদেশের ক্রিকেটে যাতে উন্নতি হয় তারা যদি কোনো অবদান রাখে অবশ্যই দিস ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। মনোনয়ন যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট মহলে পরিচিত, তবে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই প্রথম। এবারের নির্বাচনে আছেন এমন বেশ কয়েকজন প্রার্থী, আছেন গেলবারের পরাজিত প্রার্থীও। সবাই ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে। নির্বাচিত হলে নিজেদের ক্রিকেট প্রজ্ঞা দিয়ে সমৃদ্ধ করতে চান দেশের ক্রিকেটকে, এমন অঙ্গীকার প্রার্থীদের। ব্যক্তিগত জীবনে বন্ধু, কিন্তু বিসিবি নির্বাচন তানভীর আহমেদ টিটু ও নাইমুর রহমানকে দাঁড় করিয়েছে মুখোমুখি অবস্থানে। দুজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিভাগ থেকে। গেল নির্বাচনেও ছিলেন একে অপরের প্রতিপক্ষ। সেবার হেরে গেলেও দমে যাননি তানভীর আহমেদ টিটু। এবারও ভোট যুদ্ধে নেমেছেন। দুর্জয় ছাড়াও আছে আরও 2 প্রতিদ্বন্দ্বী। তবে এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রার্থীরা। নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের সবারই অধিকার আছে নির্বাচনে আসার এবং ভোট দেওয়ার যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী। আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু আছি, আমরা বন্ধু থাকবো। সেটা নির্বাচনের জন্য কোনো এফেক্ট আমাদের মধ্যে কখনোই আসবে না। ইনফ্যাক্ট শুধু আমাদের দুজনের মধ্যে না, বাকি যে দুজনও আছে নির্বাচনে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই।
কারণ আমরা আসলে বেসিক্যালি সবাই খেলার জগতের মানুষ, তো আমরা সবাই একই ফ্যামিলির মনে করি আমরা। কম্পিটিশনটা যেরকম হেলদি জিনিস, ইলেকশনও কিন্তু সবসময় একটা হেলদি একটা সাবজেক্ট আমি মনে করি। তো ইলেকশনের মাধ্যমে আসলে পরে সেটার ভার বা গ্রহণযোগ্যতা আরও বেশি থাকে। এবারে নির্বাচনে আছে আরেক হেভিওয়েটের বন্ধু, দেশের ক্রিকেট পরিমণ্ডলে পরিচিত মুখ ইফতেখার রহমান মিঠু। তার আরেক পরিচয় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বন্ধু হিসেবে। নির্বাচিত হলে নিজের দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে চান দেশের ক্রিকেট। 80 সাল থেকে যে ফার্স্ট ডিভিশন লিগ খেলা শুরু করেছি, বলতে পারেন এখনও ক্রিকেটের সাথে আছি। তো এতদিনে যা আপনার অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কাজে লাগানোর চেষ্টা করব। বন্ধুত্বের খাতিরে করে দিতেও পারে, বাট অফিসিয়ালি ইজ আ প্রেসিডেন্ট অফ বিসিসিআই ডেফিনেটলি। আর এমনিও আমি থাকি না থাকি, সৌরভ গাঙ্গুলি কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে অন্যরকম সম্পর্ক। বাংলাদেশ ক্রিকেটকে সে অন্যভাবে দেখে। বোর্ডে নতুন মুখ হিসেবে আসার সম্ভাবনা আছে প্রয়াত সাবেক পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহার। ক্রিকেট বোর্ডে আসলে বাবার লেগাসি ধরে রাখার প্রত্যয় এই তরুণ সংগঠকের। বাংলাদেশে টিমের ম্যানেজার ছিলাম, ছোট তরুণ ক্লাব চালিয়েছি, প্রিমিয়ার ডিভিশনে 2010 থেকে কর্পোরেট লিগ চালিয়েছি। তো ওইসব অভিজ্ঞতা আছে। যদি আসতে পারি, পুরানো যারা আছেন থাকবেন, ওনাদের সহযোগিতা নিয়ে ভালো কাজ করতে পারবো। আমরা যারা স্পোর্টসের সাথে ইনভলভ, ক্রিকেটের সাথে ইনভলভ, এই লেভেলে কাজ করতে পারার থেকে তো বড় স্যাটিসফ্যাকশন আসলে কিছু নেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে চট্টগ্রামে 18 মাস পর মাঠে গড়িয়েছে ফুটবল। বিকেলে নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে জিপিএইচ ইস্পাত সিজেকেএস সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ। লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, এই লিগের মধ্য দিয়ে চট্টগ্রামে গতি ফিরে পেয়েছে ফুটবল। 10টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে 45টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে কাস্টমস এসসি ও চট্টগ্রাম জেলা পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক শোভন মাহমুদ শাহাবুদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল ছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিজেকেএস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপা জয়ের লক্ষ্য জামাল ভুঁইয়াদের। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে মেসির পিএসজি ও ম্যানচেস্টার সিটি। আলাদা ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং বিসিবি নির্বাচনে 23 পদে 32 জন জমা দিয়েছেন মনোনয়নপত্র। চট্টগ্রামে একাডেমি করার প্রতিশ্রুতি আকরাম খানের। আঞ্চলিক ক্রিকেটে জোর দুর্জয়ের। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন।